এরপরে যদি ভারত কোন স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু ম্যাপ থেকে মিটে যাবে। যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। আমি 24 ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশকে টিপে মারতে পারি। ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে। ভারত বাংলাদেশ যুদ্ধ লাগতে পারে এমনটা আশঙ্কা কিন্তু রয়েছে বর্তমানে। তো বন্ধুরা, ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কার কি অবস্থা হবে, কোন দেশ জিতবে, সেই সবই জানতে পারবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকে ওনার কাছ থেকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওটি দেখাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এরপরে যদি ভারত কোন স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু ম্যাপ থেকে মিটে যাবে। যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। আমি 24 ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশকে টিপে মারতে পারি। ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কে। সীমান্তে রয়েছে টানটান উত্তেজনা। সীমান্তে বাড়তে চলেছে কি সেনা মোতায়েন। তরুণ ঘোষের তথ্য, অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু যুদ্ধের ঘোষণা দিলেন ভারত। তো বন্ধুরা, ভিডিও শুরুতে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশ ও ভারতের অবস্থা বিশাল ভয়াবহ, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, তাই আজকের ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব ভারতের তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে আমি শুনবো তিনি বাংলাদেশ ভারত যুদ্ধ নিয়ে কি বক্তব্য দিলেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল বিকেল থেকে ইন্ডিয়ান ফোর্সকে হাই অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। তো বিকেলের দিকে একটা খবর বেরিয়েছে ইন্ডিয়া টুডেতে, আমি একটু খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ ডিপ্লয়েস টার্কিশ ড্রোন নিয়ার বর্ডার, ইন্ডিয়া হাই অ্যালার্ট। Sources said the army was verifying report on deployment of Bayraktar B2 TB2 unmanned aerial vehicles close to border with India. These drones were recently acquired by Bangladesh. এই ড্রোনগুলো বাংলাদেশ কিনেছিল টার্কি থেকে। 12টা ড্রোন কিনেছিল। 12টা ড্রোনের মধ্যে 6টা ড্রোন সাপ্লাই হয়েছে। এই 6টা ড্রোনকেই ইন্ডিয়া সমস্ত বর্ডারে 6টা বর্ডার অঞ্চলে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো গত বিকেল বেলা থেকে এইগুলো স্টার্ট করা হয়েছে, এই কার্যক্রমটা। চলুন এবার বাংলায় এটাকে ট্রান্সলেট করে দেখি কি বলা হচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে তুর্কি ড্রোন মোতায়েন করেছে, ভারত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সূত্র জানায় সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরাক্টার TB2 মানবহীন বিমানযান মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি সম্প্রতি বাংলাদেশ থেকে অধিগ্রহণ করা হয়েছে। সারসংক্ষেপে যেটা বলা হচ্ছে রিপোর্টে, সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির মধ্যে উন্নয়ন আসে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে। ভারত সতর্কতা বাড়ায়, পাল্টা ড্রোন অপারেশন বেছে নিতে পারে। ভারত একদিন কি করছিল, ভারত একদিন শুধু ড্রোনগুলো ছেড়েছিল শুধু নজরদারির জন্য। বাংলাদেশ সীমান্তে যে চোরাচালান হচ্ছে নাকি কোন রকম অবৈধ কাজকর্ম হচ্ছে সেগুলো দেখার জন্য ড্রোন রেখেছিল বাংলাদেশ সীমান্তের কাছে। কিন্তু ওরা যেটা করেছে, বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে একদম আনম্যান্ড ড্রোন
যেগুলো বিস্ফোরক বহন করে, সেই ড্রোন লাগিয়ে দিয়েছে 6টা। আরো 6টা অর্ডারের মধ্যে রয়েছে, সেই 6টা এলে আরো হয়তো 6টা তারা লাগিয়ে দেবে। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে এমন খবরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় সন্ত্রাস তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয় এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে এই উন্নয়ন ঘটে। সূত্র জানায়, সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরেক্টর TB2 মানবহীন বিমান যান UAV মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি বাংলাদেশের 67তম সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য নজরদারি এবং রিকনেসান্স মিশনের জন্য পরিচালনা করে। যদিও বাংলাদেশের দাবি করেছে যে মোতায়েনটি প্রতিরক্ষা উদ্দেশ্যে একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত উপেক্ষা করে যায়নি। বাইরেক্টর ড্রোন এবং কৌশলগত প্রভাব, এটা এবার ব্যাখ্যা করা হয়েছে। বাইরেক্টর TB2 ড্রোন এই বছরের শুরুর দিকে বাংলাদেশ অর্জিত নজরদারি এবং হালকা স্ট্রাইক অপারেশনের পরিচালনা করার ক্ষমতা বাড়িয়েছে। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ ব্র্যাকেটে DTB অনুসারে অর্ডার করা 12টি ড্রোনের মধ্যে 6টি চালু করা হয়েছে। এবার ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশে অস্থিরতার মধ্যে সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে এবং নতুন ড্রোন মোতায়েন নিবিড়ভাবে মূল্যায়ন করছে। সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করার এবং সংবেদনশীল অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প রয়েছে। একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভারত বাংলাদেশের পরিস্থিতি ট্র্যাক করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোয়েন্দা আদান প্রদান প্রক্রিয়া এবং সহযোগিতার সুবিধাও নিচ্ছে। অর্থাৎ একদিন ভেতরে ভেতরে যেটা পাকাচ্ছিল, একটা যুদ্ধের পরিস্থিতি যেটা পাকাচ্ছিল, বাংলাদেশ সেটাকে আগুনটা জ্বালিয়ে দিল। ওই যে একটা সিনেমা বেরিয়েছিল না, খেল খেল মে। এবার খেল খেল মে তার অন্তিম পর্যায়ে যেটা হয়েছিল, একেবারে খেল খেল মেতে একেবারে সোজা জেল, হত্যাকাণ্ড, তারপরে জেল, তারপরে ফাঁসি। এই খেল খেল মেতে এখন বাংলাদেশ মেতে উঠেছে। বাংলাদেশ একটা ভারতের পেটের মধ্যে একটা অংশ, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো কথা। একদিন ভারত কি করছিল, ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদ কামান টামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল। বিমান বাহিনীও অ্যাক্টিভ তো রয়েছেই, কাল আমি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে। যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ। আগে থেকেই করছিল, কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল, যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা। এইবারেতে খবরটা আরো ডেভেলপ করবে, আরো কোথায় কি হবে না হবে আজকে সারা দিনে সেটা বলতে পারা যাচ্ছে না। যেরাম যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবেই ভিডিও নিয়ে আসবো। হয়তো 2টো হতে পারে, হয়তো 3টে হতে পারে, কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না।
আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে সেটা হচ্ছে এখন কেজিবি, ইসরায়েলের মোসাদ, সিআইএ যে এখনো পর্যন্ত তুলসীর চার্জ নেননি এখনো, কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন। সিআইএ এবং আমাদের এই 4টে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। 4টে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে। ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ বুঝতে পারছে না। তো যাই হোক, এখন যে অস্ত্রশস্ত্রগুলো ভারতবর্ষ এখন রেডি করাই আছে সবসময়। ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে, তাকে একেবারে অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও। এখন নির্দেশের অপেক্ষা, আমি যেটা কালকে বলেছিলাম, এখন নির্দেশের অপেক্ষা। আগে নিরামিষ ছিল ব্যাপারটা, এবার আমিষের পর্যায়ে চলে গেল। এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। আজকে সকালবেলা থেকে এই খবর নিশ্চয়ই আরো ডেভেলপ করবে, আরো অনেক কিছু জানা যাবে। যেরকম ডেভেলপমেন্ট হবে আমি সেরকম আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। যার জন্য কাল রাত্রির বেলায় যেহেতু খবরটা হয়েছে, ওই জন্য আজকে সকালবেলা তড়িঘড়ি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। আপনারা একটু সতর্ক থাকুন, এই হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিডিও রেকমেন্ডেশন প্রচন্ড কমিয়ে দিয়েছে। আপনারা একটু ভিডিওটা শেয়ার করুন। আপনারা লিঙ্ক শেয়ার করবেন না, আপনারা করবেন কি, ভিডিওর নিচে যে শেয়ার অপশনটা রয়েছে তীর দিয়ে, সেই ভিডিওটা শেয়ার করুন, যাতে যাদের জন্য বানাচ্ছি তাদের কাছে যেন এটা ভিডিওটা পৌঁছে যায়। কারণ লিঙ্ক শেয়ার করা আর ভিডিও শেয়ার করা একই এমবি আপনার খরচা হবে, কিন্তু ভিডিওটা শেয়ার করলে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলতে পারে, তখন পরবর্তীকালে ভিডিওটা পাঠাবে। কারণ এই ধরনের ভিডিও, এই ধরনের খবর কিন্তু সম্প্রচার একটু কমিয়ে দেয়। তাছাড়া আমার নামে তো বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের রিপোর্ট আসছে, রিপোর্ট এলে হয় কি ইউটিউব তার রিচটা কমিয়ে দেয়। ফলে আমার রিচ যেটা 5 লাখ ছিল, 2.5 লাখ ছিল, সেটাকে নামিয়ে এখন 1 লাখও পৌঁছায় না। এবার আপনাদের জন্য কষ্ট করে করছি, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটাকে একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি এখন পরবর্তী ভিডিও যে সময় যেরকম হবে আপনারা একটু মাথায় রাখবেন, যে ভিডিও কোন সময় আমি ছাড়বো সেটা কিন্তু আমি নিজে বলতে পারছি না। যেরকম খবর হবে সেরকম খবর আমি আপনাদের দিয়ে দেবো। শুধু এইটুকু জেনে রাখুন, ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে। মানে আমি কি বলবো, এইগুলো কি হবে না হবে এগুলো কিন্তু আগাম বলা যায় না। আমি বলেছিলাম সময়ের ওপর সব ছেড়ে দিন, সময় সবকিছু বলে দেবে। এই সময় কিন্তু এসে গেছে, এবার কিন্তু সময় কিন্তু হু করে এগোবে। যুদ্ধ শুরু করা কিন্তু খুব সোজা। এই বাংলাদেশ ভাবছে না যুদ্ধ করব, যুদ্ধ শুরু করা সোজা। এক দিনের যুদ্ধে অন্তত $10 মিলিয়ন করে খরচা হয়। যুদ্ধে প্রথম এটা হলো, জেতার প্রথম শর্ত হলো সাপ্লাই লাইন। আপনি গোলা বারুদ 3 দিনে খরচা করে ফেললেন, তারপরে আর গোলা বারুদ নেই। ভারতের কাছে কিন্তু অফুরন্ত গোলা বারুদ এবং সাপ্লাই লাইন কিন্তু অত্যন্ত ভালো। মানে একটা সে চালান আসবে, তার সঙ্গে সঙ্গে আরো 4টে চালান চলে আসবে, শুধু বেড়েই যাবে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষ, আর ওই হচ্ছে বাংলাদেশের সীমিত ক্ষমতা। এর মধ্যে দিয়ে বাংলাদেশ যদি চায় ভারতের সঙ্গে ফুল ফ্লেজেড ওয়ারে যেতে, তাহলে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ নিজে একটা কিছু করুক, ভারতবর্ষের পক্ষে সেটা সুবিধাকর জায়গায় পৌঁছাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ
নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের আবারও ডাক দিয়েছেন রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী দল বিএনপির তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা দেখছি যে আসলে বাংলাদেশের সাথে ভারতের দিন দিন উত্তেজনা বলুন এবং দ্বিপাক্ষিক যে মুখোমুখি অবস্থান সেটি স্পষ্ট হচ্ছে দিন দিন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা থেকে শুরু করে সেখানে আমাদের পতাকাকে তারা পুড়িয়ে ফেলেছে। ভারতের আগরতলাতে আমাদের যে কমিশন, হাই কমিশন রয়েছে, সেই উপ হাই কমিশনের কে ভেঙে দিয়েছে, সেখানে কর্মকর্তাদেরকে গায়ে হাত তুলেছে। ভয়ঙ্কর একটি অবস্থা। যদিও শুনেছি যে এখন সেই যারা অপরাধগুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এই অবস্থাতে আসলে আমাদের বাংলাদেশের যে একটা ঐক্যবদ্ধ হবার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার ডাকে সবাই সাড়া দিয়ে তার সাথে কথা বলেছেন এবং সাক্ষাৎ করে তার একটা ঐক্যমতের জায়গায় এসেছে যে ভারতের এমন ভূমিকাকে আমরা কোনোভাবেই গ্রহণ করব না, এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আমরা দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছে। গতকালকে দেখেছেন, এর আগের দিন রাজনৈতিক সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানেও এক সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন হলো যে আসলে ভারতীয় আগ্রাসন মুক্ত আমরা এবার হতে পারবো কিনা, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের যে দাবি সেটিও আবার নতুন করে উঠছে গত কয়েকের সাথে টানা উত্তেজনা যাওয়ার পর। আমরা এখন কি হতে পারে সামনের ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এ নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান, তিনি সাবেক বিডিআর প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক। আছেন রিটা রহমান, তিনি রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ, এবং রয়েছেন জনাব ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে যুক্ত হওয়ার কথা তারেক রহমান, তিনি কেন্দ্রীয় নেতা গণ অধিকার পরিষদ। আমি শুরু করতে চাই মেজর জেনারেল ALM ফজলুর রহমান, আপনি একমাত্র বাংলাদেশে, আমার জানা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনি একজন, যেমন বাংলাদেশকে স্বাধীন করেছেন যুদ্ধ করে, একজন সম্মুখ যোদ্ধা আপনি। বাংলাদেশের 1971 সালে যে আমাদের মহান স্বাধীনতা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে আপনি নিজে সম্মুখ যুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। এরপর আপনি আরেকটা যুদ্ধে আপনি লিপ্ত হয়েছেন, সেটা ভারতের সাথে, যে ভারতের সৈন্যদেরকে আপনি বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ সীমান্তে দ্বিপাক্ষিক একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নেতৃত্বে আপনি ছিলেন। আপনি তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, এবং তখন ভারতীয় সৈন্য বা শত্রু যারা আমাদের সেখানে যারা আমাদেরকে আক্রান্ত করেছিল তাদেরকে আপনি উচিত শিক্ষা দিয়েছিলেন, যেটি একটা যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়েছে সীমান্তে। সেই অভিজ্ঞতার আলোকে আজকের যে বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, এবং আমি যতটুকু জানি যে সেই কারণে আপনার নিজের চাকরি আপনি খুইয়েছেন, তৎকালীন সময় আপনি নির্যাতিত হয়েছেন, আপনি সেনাবাহিনী থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছিল, অনেক ধরনের ব্যথা আপনাকে সইতে হয়েছে। অনেকদিন চুপ থাকার পর আজকে যখন বাংলাদেশের এমন পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসন মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আপনার সেই দিনকার ঘটনার পরে আজকের দিনে দাঁড়িয়ে আপনার অনুধাবনটা এবং আপনার অনুভূতিটা একটু জানতে চাই, এবং ভারতের আসলে এই পরিস্থিতিতে ভারত আর কতটা সফল হতে পারবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না কলমের জন্য। জনাব মেজর জেনারেল ALM ফজলুর রহমান, প্লিজ। আসসালামু আলাইকুম সাবির রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের তিনজন আলোচককে, স্নিগ্ধা রেজওয়ানা, রিতা রহমান এবং জনাব তারেক, এবং ধন্যবাদ জানাই আমি আমাদের অগণিত যারা শ্রোতা আমাদের দেখছেন এবং শুনছেন। আমার অভিজ্ঞতা যেটা হলো বা আমার অনুভূতি যদি আপনি বলেন, সেটা হলো যে আমি আমার এই 3টা আর্মির সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে। একটা হলো ভারতীয় আর্মি, যুদ্ধের সময় আমাদের সঙ্গে ছিল, এবং মূর্তি একাডেমিতে আমাদের ট্রেনিং হয়, সেখানে ভারতীয় আর্মির সঙ্গে আমার গভীরভাবে আমার সম্পর্ক তৈরি হয়।
2 নম্বর হলো আমি চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি। চীনা আর্মিদের সঙ্গে আমার ওইখানে একটা দীর্ঘ সময় থেকে তাদেরকে বুঝবার সুযোগ আমার হয়েছে। এবং আমি পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে আমি হাইয়েস্ট মিলিটারি কোর্স যেটা এনডিসি সেটা করেছি, এবং 1 বছর আমি পাকিস্তানে ছিলাম তাদের সঙ্গে, জেনারেলদের সঙ্গে। এই সবকিছু বিবেচনায় নিলে আপনার আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ভারতের যে মানে মাইন্ডসেট যেটা, সেটা হলো যে আমি ডিজিবিডিআর থাকার সময় 2 বার ভারতে গিয়ে আমি তাদের সঙ্গে নেগোশিয়েট করেছি, তারা 2 বার আমাদের এখানে এসেছিল। আমার বলতে বাধা নাই, আমি তাদেরকে খুব মানে ওই স্বল্প দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ হিসেবে আমি তাদেরকে দেখেছি, দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু নয়। এই জিনিসটা আমি হাতে কলমে তাদের সঙ্গে আলোচনায় বিভিন্ন ভাবে এই জিনিসটা প্রমাণ হয়েছে। এবং এরা আপনার এই যদি আপনি খুব গভীরভাবে দেখবার চেষ্টা করেন ভারতকে, মানে ভারতের যে সরকার আমি বলবো এখন যে আছে আর কি, এই লোকগুলো সমস্ত কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে কিন্তু বিশ্বাস করে। ষড়যন্ত্র তত্ত্ব মানে আপনাকে সামনাসামনি হয়তো সরকারিভাবে এটার কারণ আছে। এটার কারণ হলো, আমি কেন বললাম এই 3টে দেশের আর্মির আমি উল্লেখ করলাম কেন, যে চীনে আমি গিয়ে তাদের জেনারেলদের সঙ্গে কথা বলেছি, তারা বলে পিকিং ম্যানের কথা বলে 3000 বছর আগে, পিকিং ম্যান। এবং তাদের আর্মি সানজুর যে 2500 বছর আগেকার যে দি আর্ট অফ ওয়ার, এইটার উপর ভিত্তি করে কিন্তু তাদের আর্মি গড়ে উঠেছে। এর থেকে অ্যাকচুয়াল ডাইনেও না বামেও না এই আপনার চীনা আর্মি। ভারতীয় আর্মি এইটা এবং তাদের পলিটিক্স এইটা গড়ে উঠেছে আপনার এই চাণক্যের সেই নীতির উপরে। তো চাণক্যর আপনার এই পলিটিক্যাল নীতি হলো 5টা: সাম, দান, ভেদ, দণ্ড। অর্থাৎ যেসব দেশের সঙ্গে ভারতের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, যেমন এই উপমহাদেশের প্রত্যেক দেশের সঙ্গে আছে, এরা হলো ভারতের শত্রু দেশ। এদের সঙ্গে ভারতের কোনো আপোষ নাই, পৃথিবীর কোনো দেশের সঙ্গে ভারতের কোনো আপোষ হবে না। তাদের পলিসিটা হলো কোনো আপোষের কোনো স্কোপ নাই। কেউ যদি ভারতের সঙ্গে আপোষ করতে যায় সে একেবারে খাতের মধ্যে পড়ে যাবে। আপোষের কোনো নাই। দেখেন সাম মানে পাশের যে মানে মনে কর বাংলাদেশের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, আমরা তাদের শত্রু দেশ, কিংবা চীন কিংবা পাকিস্তান কিংবা মিয়ানমার, নেপাল, ভুটান, এদেরকে তারা সহমতে আনবার চেষ্টা করবে, দান দক্ষিণা দিয়ে যত রকমের ভালো ভালো সব কথা বলে। যদি সেটাতে না হয় দান দক্ষিণা দেওয়া শুরু করবে ফিজিক্যালি। তারপরে যদি না হয় তাহলে ভেদ সৃষ্টি করে দেবে জনগণ এবং আপনার মধ্যে, সরকারের মধ্যে। তারপরে যখন দেখবে যে 16 কলা পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু দণ্ড দিবে, আক্রমণ করে বলবে। এই গেল তাদের 5টা রাজনৈতিক আপনার পদক্ষেপ। আর 6টা আছে আপনার পলিটিকো মিলিটারি ডক্ট্রিন: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, সংশ্রয়। যান মানে অভিযান চালায়, এই যে সার্জিক্যাল স্ট্রাইক, এই ধরনের ছোটখাটো অভিযান চালাবে। যদি দেখেন যে এই সব ফেল করে গেছে 5টা, তখন এরা এইটা করবে। তারপরে হলো আসন, এই যে বড় বড় টাওয়ার তৈরি করে সীমান্তে বসে আপনাকে পাহারা দিচ্ছে আর কি, মানে আননেসেসারি ডিস্টার্ব ক্রিয়েট করতেছে, ওখানে বসে আছে। তো গান, আসন, হ্যাঁ, তারপরে হলো এই মুখে দ্বৈধী ভাব, মুখে বলবে এক, করবে আরেক, এইটা। তারপরে তো যখন দেখবে যে আপনি কিছুতেই আর আপনাকে যখন নেওয়া যাচ্ছে না, সন্ধি করবে। কাজে আমাদের এই যে 3 তারিখের যে জাতীয় ঐক্য, এখন ভারত আমাদের সঙ্গে সন্ধি করবে। আচ্ছা, তার মানে এর আগের 5টা চলে গেছে, সবকিছুতে ব্যর্থ হয়েছে।
ব্যর্থ হয়ে গেছে। এখন তারা যেটা করবে মানে সন্ধি বিগ্রহ দান আসন দ্বৈতিভাব সংশয়। এখন ওই সার্জিক্যাল স্ট্রাইকের ভয় দেখাইছে, ওইটাতেও কিছু হয় নাই, অন্য কিছু হয় নাই। এখন সন্ধি করবে আমাদের সাথে, আপনি দেখবেন এই যে তাদের নীতি। এখন তাদের পররাষ্ট্র সচিব আসতেছে, এখন ভারতে আপনার ওরা নিজেরাই কিন্তু ভয়েস রেজ করাচ্ছে অন্য মানুষকে দিয়ে যে ভাই बांग्लादेश की साथ हसीना को छोड़ो, बांग्लादेश के साथ नाता जोड़ो, बांग्लादेश की जनता है उनके साथ मिलो, ये बांग्लादेश को चाहिए, बांग्लादेश नहीं होगा तो हमारा लोग ना भूखे मर जाएंगे। এই সবগুলো এখন বলা শুরু হয়েছে ওখানে। আমি ওয়াইসুদ্দিন ওয়াইসিকে দেখলাম পার্লামেন্টে বলতেছে ভাই हसीना को छोड़ो, अभी बांग्लादेश के जनता के साथ नाता जोड़ो, उनके साथ काम करना है हमें। তো কিছুতেই আপনাকে হাত থেকে যেতে দেবে না। তো কাজে আপনার সঙ্গে এখন তারা সন্ধি করবে, আর যদি সন্ধি করেও কিছু করতে না পারে যে আপনার চীনের মতো, তখন আমেরিকা বা রাশিয়া এরকম বড় শক্তির পক্ষে গিয়ে আশ্রয় নেবে। এটাকে বলা সংশয়। আপনি ভারতের কি পদক্ষেপ হবে এইটা আপনি কিন্তু করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন যে এরা কি পদক্ষেপ নেবে। এখন আপনার সঙ্গে সন্ধি করবে, এখন দেখতেছে যে কিছুতে তো পারা যাচ্ছে না, তখন আপনার সঙ্গে সন্ধি করে আপনার সঙ্গে আপোষ করবে। এই আপনি একটা মাস যেতে দেন। এখন পশ্চিমবাংলা থেকে আওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি যে আমাদের তো, ও বলতেছে যেখানে 50,000 লোক আসতো সেখানে আসতেছে 3,000, হোটেল খালি হয়ে গেছে। যেখানে আমাদের বলছে আমাদের সব হোটেলের রুম গুলো বুক থাকতো, এখানে 2-3টে রুম মানুষ আছে, বাকিগুলোতে নাই। তো কিছুদিন পরে আপনার পশ্চিমবাংলা থেকে কিন্তু আপনার আওয়াজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তারা করবে। আমাদেরকে ভিসা কমিয়ে দেওয়া, তারপরে ওখানে চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকি, তারপরে ওখানে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন আবাসিক হোটেল থেকে উচ্ছেদ করে দেওয়া। আজকে যতটুকু শুনলাম যে একটা পরিবারকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এটা আসলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? আর বাংলাদেশের এগুলো হলো বাচ্চা ছেলের মতো। আমি তাদেরকে বলি স্বল্প বুদ্ধি, আর এইসব বাচ্চা ছেলের মতো যে ভাত খাবো না, এইটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, মনে করছে যে এগুলো ভয় দেখালে বোধহয় আমরা সেদিয়ে যাবো আর কি। হাসি রেখে দিয়ে তো বহু চেষ্টা করলো, এইখানে বলায় ওইখানে বলায় সেই বলায়, আমরা তো বুঝি কি করতে পারবে। তারপরে এখন শুরু করছে, যখন দেখছে যে এটা কাউন্টার প্লে করতেছে, তার মানে ব্যাক প্লে করতেছে এটা, তখন কিন্তু এখন তারা টের পাচ্ছে যে ওখানে তো নিজেরাই এত ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। বুঝতে পারছেন? নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। এখন তো মানুষ যাচ্ছে না ওখানে, অন্য জায়গায় এখন মানুষ চেষ্টা করতেছে। পাকিস্তান তো বলে দিচ্ছে অনারাইভাল ভিসা দিবে, তারপরে যদি প্লেনের ভাড়াটা কমিয়ে দেয় তো শত শত মানুষ ওখানে যাওয়া শুরু হয়ে যাবে, অন্য জায়গায় যাবে, ব্যাংককে যাবে, আপনার মালয়েশিয়াতে যাবে ট্রিটমেন্টের জন্য। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইন্ডিয়াকে আমি দেখেছি, আমি তাদেরকে চিনি। ওই যে নেহরু একটা কয়েকটা খণ্ডে বই লিখেছিলেন, আমি সবগুলো বই পড়েছি, ডিসকভারি অফ ইন্ডিয়া। তো ওইটার হিন্দি আপনার ট্রান্সলেশন হলো ইন্ডিয়া এক খোঁজ। তো ইন্ডিয়া এক খোঁজ মানে ইন্ডিয়াকে যদি খোঁজ করে আপনি পান তাহলে মর্মমূল্যে পাবেন যে জিনিস, সেটা হলো ষড়যন্ত্র, এছাড়া অন্য কিছু আপনি খুঁজে পাবেন। এবং তারা যে হুমকি ধমকি দিচ্ছে এগুলোর কোনো মানে নেই। তারা মনে করতেছে যে বাংলাদেশ এত ভয় পেয়ে গিয়ে আমাদের পক্ষপুটে এসে আশ্রয় নেবে। যখন এই যে 25,000 টন চিনি অলরেডি পাকিস্তান থেকে চলে আসতেছে জাহাজে করে, এখন তাদের চিন্তা হচ্ছে যে এখন তো এটা চলবে না, এখন নিজেরাই ভয় করছে। তাদের মিডিয়াতে তো বলছে জাহাজে করে নাকি অ্যাটম বোম আসছে বাংলাদেশ, তাদের মিডিয়া। আপনাকে বলতে চাই স্যার, তাহলে বর্তমানে যে বাংলাদেশ সরকারের পজিশন ভারতের বিরুদ্ধে, ওইভাবে বলবো না, ভারতের যে বর্তমান ভূমিকা রাখছে সেটার বিরুদ্ধে যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? এটির বিশ্লেষণ আপনাদের ছোট বলি। আমি পরে এটা আলোচনা করব, তবে এখন অল্প কথায় আমি শেষ করে দিচ্ছি। 5ই অগাস্টের যে বিপ্লব, এই অগাস্ট বিপ্লবের যে মানে আপনার মূল মর্মবাণী সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। দেখেন, এখানে কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে কিন্তু এই বিপ্লবে কিন্তু সামিল হয়নি, সাধারণ মানুষ হিসেবে সামিল হয়েছে। এবং সামিলটা হয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এই
ব্যক্তি স্বতন্ত্রবাদ মানে আপনার পুরো রাজনৈতিক দলে বা এই যে পুরো বিপ্লবটা হলো, এখানে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উন্মেষ ঘটেছে বাংলাদেশে। অর্থাৎ এক লোক বসে ডিকটেশন দিবে আর সব শুনবে, এই জিনিসটার দিনে কিন্তু শেষ হয়ে গেছে। কাজে যে রাজনৈতিক দল ব্যক্তি কেন্দ্রিক হবে তার ভবিষ্যৎ আর বাংলাদেশে কিন্তু নাই। তো আজকে ডক্টর ইউনূস কেন পারলেন? ডক্টর ইউনূস পারলেন, আপনি দেখেন তার যে ক্ষুদ্র ঋণ, এইটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটা বহিঃপ্রকাশ, একটা প্রতিরূপ। কিভাবে একটা মহিলাকে ডেকে বলছে যে তুমি এই টাকাটা নাও। আমি কিন্তু ওইটার সমালোচনা করছি না যে তার ওইটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, হয়তো সাকসেস স্টোরি গুলো আমাদেরকে শোনানো হয়। সে একটা মহিলাকে, গরিব মহিলাকে গিয়ে বলছে তোমার কোনো জামানত দিতে হবে না, এই টাকাটা নাও, নিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে আমাকে তুমি আমাকে টাকা শোধ দাও। এই যে ব্যক্তিকে তুলে ধরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আপনার অগাস্ট বিপ্লবের মাধ্যমে। তো ডক্টর ইউনূস একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে একটা মূল প্রতিভূ, এইটা তিনি করতে পারলেন। কারণটা হলো উনি তো ওই না যে একক সিদ্ধান্তের মাধ্যমে তিনি কোথাও কোনো কাজ করেছেন। কাজে তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো জাতি এসে তার পাশে দাঁড়িয়ে গেছে। এখানে কোন রকম পিছনে পিছটান কোনো কিছু নাই। তো আমি মনে করি এই যে ব্যক্তি স্বতন্ত্রবাদের যে বহিঃপ্রকাশ ঘটলো আমাদের 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে, এতে রাজনীতি থেকে পরিবারতন্ত্র, তারপরে একজনের কথা সবাই শুনবে, গোত্রতন্ত্র যেটা আর কি, মানে গোত্রপতি ঠিক করে দিবে কার সঙ্গে কার বিয়ে হবে, ঠিক আছে না? তো ওই জিনিসটার কিন্তু অবসান হয়েছে বাংলাদেশে। কাজে এইটা যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ততই মঙ্গল। ধন্যবাদ। জি, বাংলাদেশ থেকে আসলে এরপর কি মেসেজ গেল, ভারত কি বুঝতে পারলো, ভারতের ভবিষ্যতে স্ট্র্যাটেজিটা কেমন হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলি আপনার কাছে পরবর্তী স্টেপে আপনার কাছে জানতে চাইবো। এই পর্যায়ে আমি রিতা রহমান আপনার কাছ থেকে শুনতে চাই একই প্রশ্ন আপনার কাছে। ভারতের আগ্রাসন এবং বিশেষ করে আপনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তো আজকে নিজের স্ত্রীর আনুষ্ঠানিকভাবে তিনি একদম পুরোপুরি একটা অনুষ্ঠানের মধ্যেই প্রেস ক্লাবের সামনে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিয়েছেন, মানে আপনার কি বলা যায় এটাকে, ছুড়ে ফেলে দিয়েছেন। এরপর সেখানে যারা ছিল তারা পুড়িয়ে দিয়েছেন। ভারতে আমাদের বাংলাদেশি পতাকা পোড়ানোর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদগুলিকে আপনি কিভাবে দেখেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ? জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। কারণ বাংলাদেশে এখন মানুষ শ্বাস নিতে পারছে। এই শ্বাসটা নেয়ার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা বাংলাদেশ ফিরে পেয়েছে এবং অনেক আত্মত্যাগ, রক্ত, অনেকের পঙ্গুত্ব, অন্ধত্বের বিনিময় পেয়েছে। এটা আমাদের অনেক মূল্যবান স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের বিপক্ষে কারা দাঁড়াচ্ছিল? ভারত আমাদের এই স্বাধীনতাটাকে খর্ব করেছিল। কিভাবে করেছিল? তার এক পুতুল সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করে সে 15 বছর ধরে ভারত আমাদের থেকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে আমাদের এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। তো আজকে বাংলাদেশের মানুষের সামনে ভারতের যে পরিচিতি, ভারত যে বাংলাদেশকে কিভাবে দেখে, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ দেখেন, ভারত সবসময় একটা ভেস্টেড ইন্টারেস্টে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছে। এটা শুরু হয়েছে 1947 সাল থেকে। এই অংশটাকে তারা বাধ্য হয়ে দিয়ে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে, যে টু নেশন থিওরির মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ চলে গেছে, যেটাকে পূর্ব বাংলা বলা হতো সেই সময়। পরবর্তীতে ইস্ট পাকিস্তান হয়েছিল এবং এখন বাংলাদেশ। সেই বাংলাদেশকে ভারত সবসময় তাদের নিজের স্বার্থ সিদ্ধির একটা উপাদান হিসেবে দেখেছে। তারা বাংলাদেশকে একটা স্বতন্ত্র, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনোই দেখেনি এবং বাংলাদেশের নাগরিককে তারা কখনোই সেই সম্মানটাও প্রদর্শন করেনি। তার বহু প্রমাণ আমাদের সামনে এখন উন্মোচিত হয়ে গেছে। তো
তো যে ঘটনাটা ঘটলো আজকে, যে বাংলাদেশের যে রাজনৈতিক একটা ঐক্যবদ্ধতা, যেটা আজকে সারা বিশ্বের কাছে এই মেসেজটা দেওয়া হয়েছে, বিশেষ করে ভারতের কাছে, ভারত যে মেসেজটা পেয়েছে এবং বুঝতে পেরেছে যে এই ঐক্য ভাঙা তাদের পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব। তো এখন যেটা ফজলুর রহমান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের আজকে যিনি আমাদের সঙ্গে সহ আলোচক হিসেবে আছেন, তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে ভারতের যে নীতিগুলো, তারা যে চাণক্য পদ্ধতি ব্যবহার করে আরেকটা দেশকে শোষণ করে এবং তারা কখনো তাদের নেবারকে একটা ইকুয়াল ফুটিং এ সম্মানও করে না, দেখতেও চায় না। তাদের সবসময় একটা, আমরা জানি তাদের যে হেজিমনিক যে ফিলসফি, যে তাদের যে আগ্রাসন, তারা সবসময় গ্রাস করে নিতে চেয়েছে। বাংলাদেশকে গ্রাস করেছে গত 15 বছর ধরে। ভারত বাংলাদেশকে কিভাবে গ্রাস করেছে, এটা যে জ্বলন্ত প্রমাণগুলো এখন আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠেছে। তো আমরা তো সবাই জানি ভারত কি। সেই জন্য আজকে যে রাজনৈতিক যে একটা ইউনিটি তৈরি হয়েছে বাংলাদেশ, এটা যে কত গুরুত্বপূর্ণ, এবং এই যে ভারতের নানান প্রচেষ্টা, এইটাকে যে ব্যর্থ করা হচ্ছে এই যে ন্যাশনাল ইউনিটির কারণে, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং এই ইউনিটি, এই ঐক্যবদ্ধতা আমাদের ধরে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত কিন্তু এখনই দমে যাবে না। ভারত আরো চেষ্টা চালাবে এই দেশকে ভাঙা। এটা এই সময়ের সঙ্গে আমি আগেও আলোচনায় বলেছি, আরেকবার বলি যে 75-এর পরবর্তী সময়ে যে পরিস্থিতি ছিল, আজকে যে পরিস্থিতি কিন্তু একই রকম। তখনও ভারতের অধীনস্থ একটা সরকারকে পরাস্ত করে একটা নতুন প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছিল। তখনই প্রথমবার স্বাধীনতার পরে 77-এর পরে একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু হয়েছিল, যেখানে জিয়াউর রহমান সাহেব উদ্যোগ নিয়েছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। সেই সময় আমরা জানি যে ভারতের পক্ষ থেকে নানান রকমের কি বলবো থ্রেট থেকে শুরু করে পিছন থেকে লেলিয়ে দেওয়া নানান রকমের মানে যে একটার পর একটা কুদেতা আপনার তখন সংগঠিত করবার প্রচেষ্টা চলেছিল। শেষ হয়েছিল জাল এয়ারলাইন্সের যেদিন ফ্লাইটটাকে হাইজ্যাক করে ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছিল, তখন এয়ারফোর্সের একটা শেষ একটা আপনার প্রচেষ্টা চালানো হয়েছিল। এটা ফজলুর রহমান সাহেব ভাই হয়তো আমাদের আরো সুন্দর করে পরিষ্কার ভাবে বলতে পারবেন। তো ভারত কখনোই আমাদের বন্ধু হিসেবে আসেনি। তো ভারতের ব্যর্থতার একটা জায়গা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে তারা পিপল টু পিপল রিলেশন তৈরি করতে কিন্তু ভারত তো ব্যর্থ হয়েছে। এই বিশেষ করে মোদী সরকারের সময় আমাদের যে পিপল টু পিপল রিলেশনশিপটা গড়ে উঠতে পারতো ভারতের নাগরিকের সঙ্গে, বিশেষ করে পশ্চিম বাংলার নাগরিকদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হতে পারতো, কারণ আমাদের ভাষাগত যে সাদৃশ্যতা আছে বা সাংস্কৃতিকও কিছু সাদৃশ্যতা আছে, সেইগুলোকে যদি তুলে ধরে তারা করতে পারতো, কিন্তু এটা করতে তারা ব্যর্থ হয়েছে। তারা একতরফা সবসময় তাদের স্বার্থের ভিত্তিতে তারা সম্পর্কটা তৈরি করেছে। বাংলাদেশের মানুষ বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক হতে পারে, সেই দিকটাকে তারা একেবারেই অবহেলা করেছে, যার ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত ব্যবসায়িক ভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ভারতের ব্যবসায়ীরা, বিশেষ করে কলকাতার হাসপাতালগুলো, হোটেলগুলো, তারপরে দোকানপাটগুলো বাংলাদেশি ক্রেতাদের খদ্দেরদের পাচ্ছে না বলে হাহুতাশ করছে। তো বাংলাদেশিরাও কিন্তু এখন নিজেদের সঙ্গে মানিয়ে নিচ্ছে, তারা বুঝতে পারছে। এবং যে রাজনৈতিক যে পদক্ষেপের কথা বললেন, যে বিএনপির তরফ থেকে রিজভী সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, এটাও একটা মানে কি বলবো, একটা গণমানুষের সঙ্গে থাকার একটা পদক্ষেপ। যে ভারত বিরোধী যে মানুষের চিন্তা, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারে যে ভারত কি চায়,
বাংলাদেশে কোনো গণতান্ত্রিক একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকুক সেটা তারা চায় না। তো জি সাইফ সাহেব কিছু বলছিলেন বোধহয়। জি হ্যাঁ হ্যাঁ, না মানে ব্যাপারটা কি এরকম পর্যায়ে চলে আসলো কিনা, সকল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন জনগণও মোটামুটি ভারতের প্রতি যে একটা রিয়াল অপছন্দ বলুন, ঘৃণা বলুন, সেটার বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে। কারণ এর আগে তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, কিন্তু এখন এই যে ঘৃণার বহিঃপ্রকাশ, যেমন আমাদের উপর আক্রমণ করা হয়েছে, বিশেষ করে আগরতলায় যে উপ হাইকমিশনার সেখানে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, কতটা অফেন্সিভ একটা কাজ হয়েছে। অবশ্য যখন বাংলাদেশের ইউনিটি দেখেছে তারপরে কিন্তু তারা কিছু পদক্ষেপ নিয়েছে বলে আমি শুনেছি। এই যারা কি এই দুষ্কর্মের সঙ্গে বা তারা বলতেছে এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের একটা লিস্ট বানিয়েছে এবং বেশ কিছু লোককে হয়তো তারা, আমরা শুনেছি যে তাদের গ্রেফতার করতে চেষ্টা করছে সরকার এবং করেছে কয়েকজনকে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত কি সম্পর্কটা খারাপ হলে, এটা তো এখন জিওপলিটিক্যাল পলিটিক্স। আর বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে আমাদের ইন্টারিম সরকারটা আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে, সারা বিশ্বে ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্যতা এবং সম্মান আছে, যার কারণে আমরা দেখছি বাংলাদেশে অর্থনৈতিকভাবে যেই ধসটা নামার কথা ছিল সেটা কিন্তু নামেনি, ধরে ফেলেছেন এবং ডক্টর ইউনূস এটাকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন তার এই সরকারের মাধ্যমে বা তার নেতৃত্বে যে সরকার, ইন্টারিম সরকার আছে। তো সুতরাং ইন্ডিয়াও বুঝতে পারবে, আমি নিশ্চিত যে ইন্ডিয়াও আস্তে আস্তে বুঝতে পারছে যে এখন যে বাংলাদেশের যে নতুন যে মানে উজ্জীবন, যে নতুন যে উদ্যোগ বা যেভাবে বাংলাদেশ যে উজ্জীবিত হয়েছে, এই এই অবস্থায় যতই ষড়যন্ত্র 24-এর 5ই আগস্ট এমন একটা পরিবর্তন হবে, এটা যেমন তাদের ধারণার বাইরে ছিল, তারা কিন্তু ভাবেনি, কখনো ধারণা করতে পারেনি, সেটাও যেমন তাদের ভেস্তে গেছে, ব্যর্থ হয়েছে। এর পরবর্তীতে আবার ডক্টর ইউনূসের মতো মানুষ এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, সেটাও তাদের ধারণা রয়েছে। ডক্টর ইউনূস সমাদৃত। আজকে ডক্টর ইউনূস যেখানেই উনি অনুরোধ করছে বা যেখানেই বলছে যে আমাদের সংকটে আপনারা আমাদের সহযোগিতা, সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউনূস বা বাংলাদেশের এই পরিবর্তনে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য সবাই হাত বাড়িয়ে দিচ্ছে। এবং ভারত এটা এখন খুব ভালোভাবে এটাও তাদের ধারণার বাইরে চলে গেছে, যে কারণে তারা কোনো কিছুতেই সফল হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছে, এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যতটুকু আপনার কথা শুনে বুঝতে পারলাম, অর্থনৈতিক ভাবে কিছুতেই, তাদের ধারণা ছিল অর্থনৈতিক ভাবে কিছুতেই সামাল দিতে পারবে না, কারণ যে ধসটা তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে করেছিল বাংলাদেশের উপরে, তো এইখানেও ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের সামনে আসার অনেক জায়গা আছে, আমরা সত্যিকারে এখন প্রত্যাশা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে যতগুলো বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল এখন পর্যন্ত সবকিছু ব্যর্থ হয়েছে। ডক্টর, আপনার কাছে যদি বলি যে আমাদের দেশে পরিবর্তন হলো, ফাইট হওয়ার কথা আমাদের দেশের বিরোধী দলের সাথে, আমাদের দেশের যারা আওয়ামী লীগ সরকার ছিল তাদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে, অনুযোগ আছে, তাদের সাথে আমরা ফাইট করব, তারাও ফাইট ব্যাক করবে, পলিটিক্যালি বলছি। কিন্তু এখন ফাইট করতে হচ্ছে বাংলাদেশকে ভারতের সাথে। ভারতের সমস্যাটা কোথায়, এটা এখন খুব একটা সিম্পল কোয়েশ্চেন হয়ে গেছে। তারা কেন এতটা কনসার্ন, মানে তারা কেন বাংলাদেশি পতাকা পুড়ছে, তারা কেন বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করছে, তাদের সেখানকার রাজনৈতিক নেতারা কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, আপনি তো ডেফিনেটলি ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে আপনার যে বেসিক ধারণা রয়েছে সেখান থেকে একটু জানতে চাই, আপনার বিশ্লেষণ কি বলে, এতটা কেন উদ্গ্রীব, এত উৎকণ্ঠা কেন ভারতের মধ্যে, যা শেখ হাসিনার মধ্যেও নাই? অনেক ধন্যবাদ সাইফুল সাগর আপনাকে এবং আমার সাথে আজকে যারা প্যানেল আছেন, লায়নেল পার্সন, তাদেরকে অনেক শুভেচ্ছা। দেখুন, আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়া এবং বাংলাদেশের আমি যখন আমাদের মেজর জেনারেল ফজলুল আলম রহমান স্যার বলছিলেন, উনি চাণক্যর ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন, তো আমার কাছে এটার সাথে আমি একটু অ্যাড অন করবো যে ইন্ডিয়ান কান্ট্রিটা তো আসলে অনেক বড়, এখানে পুরো ভারত কি বলছে সেটা আমরা আসলে বুঝতে পারছি আমাদের সললি
মোদি গভর্নমেন্ট, এবং আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের সাথে খুব কানেক্টেড হচ্ছে মমতা, যে পশ্চিমবঙ্গ, এইটার সাথে আমরা কানেক্টেড। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আরো অনেক বড় স্টেট আছে, তামিল আছে, ওদিকে পাঞ্জাব আছে, নানা কিছু আছে, কিন্তু তারা সবাই কি বাংলাদেশের এগেনস্টে আছে কিনা সেটা একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমি কেন বলছি, কারণ ইন্ডিয়ার একটা চরিত্র আছে, তারা ধর্মযুদ্ধ করতে খুব পছন্দ করে। ওই রামায়ণ এবং ইসের মধ্যেও আছে, শুধু চাণক্য নয়, তাদের একটা পলিসির অংশ হচ্ছে দাঙ্গাকে উস্কে দেওয়া। এটা তাদের, আপনি হিস্টোরিক্যালি দেখবেন, আপনি বিফোর 1947 এর আগেও যদি দেখেন, দেখবেন যে তারা খুব রায়টকে প্রমোট করে, এবং তারা এই মুহূর্তে যে কাজটা করার চেষ্টা করেছে খুব কনসিয়াসলি, বাংলাদেশে একটা রায়ট তৈরি করার চেষ্টা করেছে, যেটা আমি আপনার গত শোতে এসে বলেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে এই ঘটনার জন্য বাংলাদেশ ইউনাইটেড হবে আরেকবার। এই কথাটাও আমি বলে গিয়েছিলাম। তারপরে এই জন্য আমি বলছি যে যত বেশি ইন্ডিয়া আপনার আপনার প্রোপাগান্ডার তো একটা লিমিট থাকে। দেখুন, আপনি ভারতীয় পেজে কি লিখেছে, ইউনুসের বাংলাদেশের তালিবানি ফতোয়া, মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা, কি বলছে বিশ্ব? মানে এটা কবে দিয়েছে ইউনুস সরকার আমি জানি না, মহিলাদেরকে বাজারে যাওয়ার পুরো নিষেধাজ্ঞা জারি করেছে। না, এখানে এখানে একটা কথা আমি বলতে চাই সাইফুল সাগর, এটা এটা আপনি হয়তোবা, আমি যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি, আমি একটু ফলো আপ যে দিই আপনাকে। ইট ইজ নট অ্যাবাউট ইউনুস সরকার, এটি একটি আমাদের যে শীতকালে ওয়াজ হয়, এরকম ওয়াজ মাহফিল হচ্ছে। আমি সেগুলিতে না যাই, এখানে সরাসরি না 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 ওটাকে ডক্টর ইউনুসকে, না না আমি একটু বলবো, আমি হ্যাঁ এটা আপনি বলেন, বাট আমি একটু বলতে চাই, সেই ওয়াজটাতে ওখানে মেলা বসেছে এবং সেখানে মাইকিং করে মেয়েদেরকে কাছে কিছু বিক্রি করবে না, সেটার একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে। আমি একটা কনসিয়াসলি বলতেই চাই, ঠিক এই মুহূর্তে এই ধরনের আচরণ হচ্ছে পাশের দেশের এই ভারতীয়দের, যারা কিনা বাংলাদেশকে একটা মিলিটেন্ট ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতে একটা অস্ত্র তুলে দেয়া, সেই বিষয়টাও আমাদের ষড়যন্ত্রের অংশ। এরা যে এইভাবে যারা বলবে তাদের প্রতিহত করতে হবে, সেটাই আমি বলছি, দুই পক্ষকে এক্স্যাক্টলি, এবং ওনারা তো করবেই। কিন্তু আমার কথা সরকার কি এই ধরনের সেদিন তো আপনার রিপাবলিকের একজন বলেই দিয়েছে যে বাংলাদেশ আর থাকবে না, ওই ওনার নামকে আমি তাও জানি না, উনি ওই যে দৌড়াদৌড়ি করেন আর নানা গুজব ছড়ান, ময়ূরপঙ্খী মনে হয় না, আমি আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নামও জানি না, কিন্তু উনি এই কাজগুলো যাই হোক। তো এইখানে ইন্ডিয়ান মিডিয়ার মিস ইনফরমেশনের ব্যাপারটা যেটা আপনি বললেন, যে সেটাকে উনি এখন ডক্টর ইউনূসের সরকারের ইসে থেকে দিচ্ছেন, এরকম আরো কন্টিনিউস হতে থাকবে। আমাদের কি করার আছে? আমাদের কিছু ল্যাকিংস তৈরি হয়েছে, আমার বলতে কোনো দ্বিধা নাই। অ্যাজ all of our media is focusing on one language, আমাদের যেহেতু ইংলিশে ওইভাবে মিডিয়া চ্যানেলগুলো নাই, ইংলিশে আমাদের ওইভাবে আমরা মিডিয়া প্রপাগেট করতে পারছি না, তারা কি করছে, থ্রু দোজ ডিসইনফরমেশন তারা ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ দিচ্ছে, একটা নতুন ডিসকোর্স তৈরি করতে চাচ্ছে রিগার্ডিং বাংলাদেশ, সেটা হচ্ছে মিলিটেন্সি, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার যে তার যে পলিসি, সেই পলিসির অংশ। ইন্ডিয়ার সমস্যা কোথায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, এটা ইন্ডিয়ান সমস্যা হবে না। ইন্ডিয়া আপনি দেখেন, এই যে হাই কমিশনে আপনার করলো, তখন যখন আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিল, দ্যাট ইজ ইনসেন, আনটলারেবল। সেটা আমাদের দেশের জাতীয় পতাকা, আমি বলেছি যে কোনো দেশের জাতীয় পতাকা ইটস এ ভেরি রেসপেক্টেড সিম্বল, সেটাকে এভাবে পুড়িয়ে দেওয়া মানে হচ্ছে ইজ এ ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন। ঠিক আছে, ইন্ডিয়া যখন এই ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন নিয়ে ক্যানাডাকে তখন কিন্তু তারা চার্জ করতে পেরেছে, আমরা কেন সেটা করতে পারবো না? আমাদের এখন সেগুলো ভাবা উচিত, বিকজ এই ধরনের ডিসইনফরমেশন যখন আপনি দেয়, বিবিসির মতো একটি প্রতিষ্ঠানে বসে ওখানকার এটার কি ভিত্তি আছে বলেন? এবিপি আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা যখন এটা লেখে, তখন কি বলবে? মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে, বিস্তারিত কমেন্টে।
চিন্তা করে। সেটা এই ইন্ডিয়ান ডিসইনফরমেশনকে আপনাকে ঠেকা দেওয়ার জন্য তো আপনাকে ওই সার্কুলেশনটা করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত গত 15 বছর না, গত 52 বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কশাসলি বাংলাদেশের কোনো মিডিয়াকে তাদের ওখানে প্রকাশই হতে দেয়নি। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোনো সুযোগই তারা করতে দেয়নি, এবং তারা বহির্বিশ্বকে ই করছে, তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে, তাদেরকে উস্কে দিচ্ছে। কারণ কি, আমরা কিন্তু সচেতনভাবে বারবার বলছি আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না, ইন্ডিয়ান জনগণের প্রতি না, তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি। বারবার কিন্তু আমরা এটা বলছি, কিন্তু তারা কি করছে, তারা তাদের এই যে আপনি মিডিয়ার যে ডিসইনফরমেশন গুলো দিচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে তাদের যে হিন্দু তো বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা ছাড়াও আমি আপনাকে বলি, ইন্ডিয়া একটি অ্যাগ্রো বেস ইকোনমিক কান্ট্রি। ইন্ডিয়া তেল, পেঁয়াজ সবকিছু রপ্তানি, অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে সে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু আনবে হচ্ছে, পেঁয়াজ বলেন বা এই থাকে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, এরকম বিভিন্ন দেশকে তারা অ্যাপ্রোচ করছে। ইন্ডিয়ান ইকোনমিতে প্রচুর কৃষক রাতের বেলায় না খেয়ে, তারা দুবেলা খান, এক বেলা তারা না খেয়ে ঘুমান। এই যে বিশাল আত্মহত্যা করে এবং তারা আত্মহত্যা করেন, ইয়েস, দে আর সুইসাইডাল। পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার টেন্ডেন্সি সবচেয়ে বেশি ভারতে কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন আপনি যদি এরকম একটা বাজার যদি চলে যায়, তাহলে ইন্ডিয়ান মানুষকে আপনি উস্কাচ্ছেন, সেটা আরেকটা গল্প, সেটা পলিটিক্স। কিন্তু ওখানের যারা মাথা রাখেন, তারা কি এটা বুঝতে পারছেন না যে এই অ্যাগ্রো ইকোনমির দেশে, পাশের দেশে আপনার লেনদেন করাটা যত সহজ হবে, সেটা তো তার একটা বাজার তার হাত থেকে চলে যাবে। এই জন্য তাদের একটা অনেক বড় কনসার্ন কিন্তু এটা আছে। আপনি দেখেছেন কলকাতাতে ভিসা বন্ধ করার থ্রেট উনি যখন দিয়েছে, মেডিকেল ট্যুরিজম, আমি আবারও বলেছি, বারবার বলেছি, পঞ্চম ফিফথ তাদের রেভিনিউ আসতো বাংলাদেশের কাছ থেকে, সেটা তাদের বন্ধ হয়ে গেছে। তাহলে তাদের ইকোনমি হ্যাম্পার হবে, সে বিষয়ে কিন্তু তারা সচেতন আছে। তার চেয়েও বড় কথা, আপনি দেখেছেন সম্ভবত অভিক চ্যাটার্জি নামে কোনো একজন সাংবাদিক, উনি একটা কথা বলেছেন, আসলে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার অর্থ কি ইন্ডিয়াতে? শেখ হাসিনা কি ইন্ডিয়ার নিয়োজিত কর্মচারী ছিল? কোট, এটা কিন্তু আমার কথা না, ওই সাংবাদিকের কথা। অর্থাৎ শেখ হাসিনা বিজেপি নিয়োজিত একজন কর্মচারী ছিল, যে সে তার সবকিছু দিয়ে সার্ভ করেছে, এখন আমাদের তাদেরকে প্রোটেকশন দিতে হবে। কেন প্রোটেকশন দিতে হবে? আমি তো মনে করি, দেখেন, আমি আবারও সচেতন ভাবে বলি, আপনি শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসেন, ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র বলেন অর্ধেক কমে যাবে, অর্ধেক কমে যাবে। আপনি যে কোনো মূল্যে যদি এটা, উনি ওখানে দাঁড়িয়েছেন এবং উনি ওনার সাথে কন্ট্যাক্ট কি হয়েছিল, কথা হয়েছিল যে উনি কোনো পাবলিক কথা বলতে পারবেন না। প্রথমে কি করলেন, উনি নানা নামে ফোন দিলেন, এবং সেটা এআই এর ফোন না আসল ফোন, সেটা নিয়ে আমরা কনফিউশনে থাকলাম। এখন তিনি সশরীরে ভিজুয়াল কনফারেন্স করছেন, আপনার নিউ ইয়র্কে উনি সমাবেশ করছেন, সেখানে উনি লিখে রাখছেন জননেত্রী, প্রধানমন্ত্রী বাংলাদেশের, এটা করছেন। কেন করছেন? কার উস্কানিতে করছেন? কে করতে বলেছে? তার মানে হচ্ছে একই সাথে এখন ইন্ডিয়ান পলিসি, ইন্ডিয়ার চারপাশে কোনো বন্ধু নাই। আপনি কানাডা কত দূর, তার সাথেও ইন্ডিয়ার সম্পর্ক খারাপ। আপনি দেখেন না কেন, কয়েকদিন আগে শিখনি, আপনি তো কানাডাতে আছেন, সেখানেও তো তারা বিশাল বাহিনী করে রেখে গেছে। তাহলে ইন্ডিয়ার তার নিজের স্বার্থে তো তার একটা সহজ কথা কি, তার একটা খেদমতের লোক লাগবে, আর এই খেদমতের লোকটা ওখানে এখন আছে। বাংলাদেশের থেকে যিনি খেদমত করতেন, তিনি এখন ওখানে চলে গেছেন। তো তিনি যেহেতু ওখানে চলে গেছেন, দ্বিতীয় কোনো খেদমতের লোক না পাওয়া পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই তার কিন্তু এই পলিসিটা নিতে হবে, এছাড়া তার কাছে কোনো অপশন নাই। এখন এই যে পুরো প্রক্রিয়াতে, সেই পুরো প্রক্রিয়াতে আমি আবারও বলছি, যেই মানুষটি এত বছর ধরে আমাদেরকে এই এই ভারতীয় আগ্রাসন, এই আগ্রাসনটা শুধু ভারতীয় না, দেখেন আমি বারবার বলেছি, আমি
পাকিস্তানি, ভারতীয়, আরাবিক কোনো আগ্রাসনের পক্ষের লোক না। আমি বাংলাদেশকে চাই, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই, বাংলায় কথা বলতে চাই, বাংলা আমাকে নিয়ে আমি গর্ব করতে চাই। কিন্তু এটাকে পুঁজি করে যে রাজনীতি এবং ধর্মীয় দাঙ্গার প্র্যাকটিস করা এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়ার যে প্রচেষ্টা, অপপ্রচেষ্টা, সেই প্রচেষ্টার পক্ষে যে বা যারাই দাঁড়াবে আমাদের সবার কিন্তু তার এগেনস্টে লড়াই করতে হবে। এবং উই আর ভেরি গ্ল্যাড যে হয় না অনেক ওই যে প্রতিক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমি খুবই গ্ল্যাড যে আরো একবার যে পুরো বাংলাদেশ একসাথে এক জায়গায় হয়ে দাঁড়াতে পেরেছে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। যদিও যিনি আছেন সেই কি মনে করেন সরকারের এই আর দাঁড়াতে পারাটার স্থিরতা কতটুকু থাকবে বলে কতটা আপনি আশাবাদী? আমি এক্ষেত্রে আশাবাদী, আমি আশাবাদী কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ আপনার ষড়যন্ত্র চলতে থাকবে, এটা সত্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আসলে ধর্মযুদ্ধ বা ধর্মীয় উস্কানিটাকে যদি না থামাতে পারেন তাহলে সেটা আসলে সংকটের বিষয়। আমাদের সচেতন থাকতে হবে, প্রত্যেকটা মহলকেই সচেতন থাকতে হবে, তা না হলে ওনারা এরকম গুজব রটাবে। এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেশনকে আমাদের অনেক সাবধানে রাখতে হবে। আর আমাদের ইন্টারনাল, আমাদের একটু স্বার্থটা কম দেখতে হবে, এটাও একটা খুব স্বার্থটা কম দেখতে হবে, স্বার্থটাকে কম দেখে সার্বভৌমত্বের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে, দেশের প্রতি দেশভক্তি বাড়াতে হবে। এই জন্য আসলে আমাদের ইনস্টিটিউশনের শিক্ষারও বেশ প্রয়োজন। আমাদের মনে হয় যে আমাদের আর কোনো শিক্ষাক্রমের মধ্যে দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা সেই শিক্ষা তেমন আছে বলে আমার মনে হয় না। আমরা যখন ছোটবেলায় অনেক পড়তাম, এখনকার ছেলেমেয়েরা কতটুকু পড়ে জানি না, এ ব্যাপারে কিন্তু অনেক সজাগ হতে হবে। তার প্রমাণ আজকের পত্রিকা দেখছি যে ভারতের প্রায় 49টি পত্রিকা, 49 পত্রিকা গণমাধ্যম, গুরুত্বপূর্ণ গণমাধ্যম সহকারে, যেটা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে। তবুও বাংলাদেশের মানুষ এই খবরগুলোকে বিশ্বাস করে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ ব্যাপারে আপনার অভিমত কি? আপনার কাছ থেকে শুনতে চাই। বর্তমান ভারত বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের সরকার যে একটা ঐক্যমতের জায়গা তৈরি করেছে, এই জায়গাটা কতটা শক্ত বলে আপনি মনে করেন? এখানে কতটুকু নিজেরা ধরে রাখতে পারবে? জি, অনেক ধন্যবাদ সাগর ভাই। আমি দুঃখ প্রকাশ করছি, একটু দেরি হয়েছে আমার। ভারতের সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ভারত বাংলাদেশের যুদ্ধ লাগলে কে জিতবে, কিংবা ভারত বাংলাদেশের চাইতে কতটা শক্তিশালী বা ভারতের চাইতে বাংলাদেশ কতটা শক্তিশালী, সেটি